প্রিয় দর্শক, এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, আমরা প্রতিদিনই যেরকম অনুষ্ঠানের শুরুতেই চেষ্টা করি বাংলাদেশে করোনা পরিস্থিতি কি সেটা একটু বিস্তারিতভাবে জানানোর, কারণ বেলা 2:30টার সময় সারা জাতি বসে থাকে যে আইইডিসিআর থেকে কি আপডেটটা দেওয়া হয়, সেটা মৃত্যুর সংখ্যা বা সুস্থতার সংখ্যা আপনারা জানেন। তবে আমরা একটু বিশ্লেষণের দিকে যেতে চাই। আমরা সেটা যদি আপনাদের জানাই, আপনারা যেটা জানেন যে মোট আক্রান্তের সংখ্যা এখন হয়েছে 5,913 জন, সুস্থ হয়েছেন 131 জন এবং মৃত 152 জন। 7 জন গত 24 ঘন্টায় মারা গেছেন এবং সুস্থ হয়েছেন কয়েকজন সুস্থ হয়েছেন। কিন্তু তারপর যে জিনিসটা আসলে আমাদের বেশি একটু ভাবায় সেটা হচ্ছে যে সারা দেশে করোনা রোগীর যে সংখ্যা, যেটা আমরা যদি বিশ্লেষণ করি, ঢাকা মহানগরে এখনও অনেক বেশি, 2,717 জন, মানে 50%-এর বেশি আর কি। এটা আমরা এখন দেখছি যেটা সেটা সারা দেশের পরিস্থিতি। আর ঢাকা মহানগরে 2,717 জন, বৃহত্তর ঢাকা নারায়ণগঞ্জ বাদ দিয়ে হয় 981 জন এবং নারায়ণগঞ্জে 699 জন, সব মিলিয়ে 1,680 জনই বৃহত্তর ঢাকার। চট্টগ্রাম বিভাগে আছে 201 জন, সিলেটে 89 জন, রংপুরে 82 জন, খুলনায় 83 জন, ময়মনসিংহ বিভাগে 201 জন, ময়মনসিংহ অনেক বেশি আমরা রোগী দেখছি কয়েকদিন ধরে, বরিশাল বিভাগে 102 জন এবং রাজশাহীতে 44 জন। এই যদি বিশ্লেষণ আমরা দেখতে পাই আমাদের দেশের, আমরা এসব নিয়েই আমরা কথা বলবো অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডক্টর গোলাম ইউসুফ ফকিরের সঙ্গে। ডক্টর আবু ইউসুফ ফকিরের সঙ্গে কথা বলছি। ডক্টর আবু ইউসুফ ফকির, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা যে স্ট্যাটিস্টিক্সটা দিলাম আজকের আইইডিসিআর স্ট্যাটিস্টিক্স, একটু বিশ্লেষণটা আমরা একটু দেখছিলাম যে সারা দেশের ক্রস সেকশনটা, এবং এই রোগটা সারা দেশে ছড়িয়ে গেছে আর আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমাদের যে কথাটা শুরু থেকেই আসছে যে মানসম্মত মাস্ক, পিপিই এগুলোর একটা সংকট আছে, এখন সেই সংকটটা একটু বেড়েছে বলে অনেকে বলেন। আপনার কি মনে হচ্ছে? আসলে যে আমাদের বিশেষ করে মাস্ক নিয়ে যে সমস্যাটা, আর অন্য পিপিইর অন্য যে পার্টগুলা ওগুলা কিন্তু আসলে মোটামুটি দেওয়া হচ্ছে। এখন ডাক্তারদের যেটি বড় সমস্যা হচ্ছে আসলে মাস্ক নিয়ে, N95 মাস্ক চাচ্ছে সবাই এবং সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সরকার যথেষ্ট পরিমাণ সাপ্লাইও দিচ্ছে এবং এটাও সত্য যে প্রচুর লাগেও, এর জন্য বেশি লাগে যেহেতু ফিল্ড ওয়ার্কার যারা সোয়াব, জি, যেহেতু ডিসপোজেবল জিনিস যারা সোয়াব কালেক্ট করে তাদেরও কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদেরকেও দিতে হয়। তো আবার পেরিফেরিতে যে ডাক্তাররা আসলে নন কোভিড জেনে কাজ করতেছে, আসলে রুগীটা কিন্তু কোভিড। তো সেক্ষেত্রে আমাদের সারা দেশে যেহেতু সাপ্লাই দিতে হচ্ছে, এটার একজন ডিমান্ডও অনেক বেশি। আর N95 মাস্ক বা সমমানের মাস্ক NK95 এগুলো কিন্তু এখন যথেষ্ট পরিমাণে সাপ্লাই আছে, দেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে কি যে N95 মাস্ক কিন্তু আপনাকে 95% প্রোটেকশন দেয় কোভিড রুগীদের ক্ষেত্রে, আর 5% কিন্তু আপনাদের না। এরপরও আরও মাস্ক আছে, N99 আছে, N100 আছে, FFP1 যেটা 80%, FFP2 যেটা সেটা হচ্ছে আপনার 95%, FFP3 যেটা আর কি, এগুলো হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, সেগুলো কিন্তু আপনাকে 100% প্রোটেকশন দেয়। আমরা যেগুলো সমমানে N95 সমমানে মাস্কই এখন সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন যথেষ্ট পরিমাণ সাপ্লাই আছে, আরও আমাদের পাইপলাইনও আছে, আশা করি এটি সমস্যা হবে না। আচ্ছা, যেহেতু এখন রোজার মাস চলছে, এখন স্বাস্থ্যকর্মী যারা আছে বা যারা ডাক্তাররা আছে তাদের একই সঙ্গে মানে মানসম্মত সেহরি ইফতারের ব্যাপারটাও সামনে চলে আসছে, সেই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? নিঃসন্দেহে এটি সরকার অলরেডি একটি বাজেট করেছে, প্রতিজন ডাক্তার এবং সেবিকাদের জন্য 445 অথবা 450 টাকা ডায়েট চার্জ দেওয়া আছে। তাদের এই টাকার মধ্যে তাদের খাওয়া দাওয়া হবে। আর রুগীদের এমনি সরকারি হাসপাতালে 120 টাকা দেয়, কিন্তু কোভিড রুগীদের ক্ষেত্রে সেখানে 250 টাকা বা 240 টাকা এরকম একটা বাজেট দেওয়া আছে, এক্সট্রা বাজেট দেওয়া আছে আর কি। আচ্ছা, আর একটা যেটা ব্যাপার আর কি, আজ সিঙ্গাপুরের একটা গবেষক দল একটা কথা বলেছে, যেটা সমস্ত পত্রপত্রিকায় বেশ ফলো করে প্রচার হচ্ছে, যে মে মাসের মাঝামাঝি নাগাদ বাংলাদেশ থেকে প্রায় 97% ইটা চলে যাবে,
করোনার এই প্রাদুর্ভাবটা, রোগের প্রাদুর্ভাবটা কমে যাবে এবং তখন ধীরে ধীরে অন্যান্য স্বাস্থ্য বা যেসব লকডাউন বা যে ধরনের কড়াকড়ি আছে সেগুলো আরও তুলে নেওয়া হবে। এই ব্যাপারে আপনারা কীরকম ভাবছেন? আপনাদের কাছে কি এই তথ্যটা আপনারা কীরকমভাবে দেখছেন? নিঃসন্দেহে আপনি খেয়াল করে দেখেছেন যে আজকে আমাদের দেশে প্রথম যে রুগীটি আমরা শনাক্ত করি সেটা হচ্ছে 8ই মার্চ। মার্চ। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের 50 দিন, তো 51 দিন 52 দিনেই দেখা যায় পিক লেভেলে উঠে আপনি সারা পৃথিবীতে দেখেন, তারপরে কিন্তু আবার আপনার ডাউন হতে থাকে। আমরা যেভাবে ভেবেছিলাম পাক ভারত উপমহাদেশ বা সাউথ এশিয়া সেটি কিন্তু আপনার যেই পরিমাণ রুগী হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সেইভাবে ইউরোপিয়ান কান্ট্রির মতো কিন্তু আমাদের এই রিজনে রুগী হয়নি, বা ওইভাবে মৃত্যুর হার হয়নি, বা রুগীর সংখ্যা ওইভাবে হয়নি। কারণ ওইভাবে যদি মৃত্যু হতো তাহলে কিন্তু আমরা রাস্তাঘাটে লাশ দেখতে পেতাম, কিন্তু এটি হয়নি। এটা আল্লাহর অশেষ রহমত, এবং এটি একটি অন্যতম কারণ হতে পারে যে এলাকায় হিউমিডিটি এবং টেম্পারেচার। কারণ অর্গানিজম কিন্তু বলা হয় 70 ডিগ্রি ফারেনহাইট, নট সেলসিয়াস। তো 70 ডিগ্রি ফারেনহাইটে আমাদের 30-31 ডিগ্রি সেলসিয়াস বা এরকম একটা টেম্পারেচার আসে। এই টেম্পারেচার আমাদের সব সময় থাকে, যার জন্য জীবাণু বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না। আর আলট্রাভায়োলেট রে, যেটা আমাদের সূর্যরশ্মি আছে, সূর্যরশ্মিতে কিন্তু অর্গানিজম বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না। এই সমস্ত কারণগুলো হয়তো আমাদের ফেভারেবল হয়ে আমরা আশা করি যে নিউ ইয়র্ক, ইটালি, স্পেন এদের মতো ওরকম খারাপ অবস্থা আমাদের হবে না। আমাদের অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো থাকবে। আপনি যদি আমেরিকার দিকেও লক্ষ্য করেন যে যেই ওদের স্টেটগুলা টেম্পারেচার কম, সেখানে কিন্তু আপনার মর্টালিটি অনেক বেশি। আর যে স্টেটগুলোতে টেম্পারেচার বেশি সেখানে কিন্তু মর্টালিটি আপনার ওই হারের না। আপনি এটা খেয়াল করলে আমার বিশ্বাস যে সিঙ্গাপুর এরা যে আভাস দিয়েছে, আমি নিজেও বিশ্বাস করি হয়তো মের লাস্ট উইকে হয়তো আমরা অনেকটাই মুক্ত হয়ে যাব। ডক্টর আবু ইউসুফ ফকির, কিন্তু আমরা যে স্ট্যাটিস্টিক্সটা দেখছি গত কয়েকদিন ধরে, ধরুন একদিন একটু 300-র দিকে নামলো, আরেকদিন 500 উঠে গেল। গতকালে যেমন কম ছিল আজকেও প্রায় 500 হয়ে আসছে, মানে একটু জিগজ্যাগের না, একটু ভেরিয়েশন। এটা না, এটা তো হইতে পারে একটু ভেরিয়েশন, নানাবিধ কারণ হতে পারে। একটি কারণ হতে পারে অনেক সময় স্যাম্পল যে আমরা নেই সেই স্যাম্পল কারেকশন অনেক নেওয়ার সময় অনেক সময় ইউরোপ থাকে, এটা হতে পারে। অথবা সবই দিন যেমন আমরাও যে রুগী দেখি সব দিন কিন্তু রুগী সমান হয় না, একদিন একটু বেশি কম, এটা ভেরিয়েশন হইতে পারে। বাজারও দেখবেন একজন দোকানদার যখন জিনিস বিক্রি করে সব দিন কিন্তু সমান ছিল না, 19-20 হতেই পারে। এটা কিন্তু খুব বেশি ভেরিয়েশন না। কিন্তু যেটা হওয়া উচিত ছিল যে জ্যামিতিক হারে, আল্লাহ পাকের অশেষ রহমত, সেই হিসাবে কিন্তু আমাদের এই দেশে জ্যামিতিক হারে কিন্তু রুগী বাড়ে নাই একই পরিমাণ টেস্টে, কিন্তু সেই হারে কিন্তু রুগী বাড়েনি। হয়তো যদি বেড়েও থাকে সেটা অনেকটা গাণিতিক হারে বেড়েছে। আচ্ছা ডাক্তার আবু ইউসুফ ফকির, আরেকটা জিনিস যেটা বিষয়টা উঠে আসছে যে সাধারণ রোগীরা মানে যখন শ্বাসকষ্টে ভোগেন, চলে যায় মানে করোনার আক্রান্ত রোগীরা, তখন ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়ার মতো ভেন্টিলেশনের খুব বেশি আমাদের সামর্থ্য নেই সমস্ত ঢাকা শহরেই। সেই ব্যাপারটা কাটিয়ে ওঠার জন্য আপনারা কি করছেন? সেটা কাটিয়ে ওঠার জন্য যেটি আমাদের যে অনেকগুলো ভেন্টিলেটর মেশিন আছে অলরেডি, আর পাশাপাশি যে আপনার অক্সিজেন সাপ্লাই, সব রোগী কিন্তু আসলে ভেন্টিলেশন লাগে না। যেমন আপনি সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারেন, সেটা আমরা ফোল্ডার অক্সিজেন অনেকগুলো সিলিন্ডার একসাথে করে রুগীকে সাপ্লাই দেওয়া হচ্ছে। আর অক্সিজেন কিন্তু যদি আপনি একজন নর্মাল মানুষ অক্সিজেন নেন, যেহেতু এটা ফ্রেশ অক্সিজেন, আপনি কিন্তু আরাম লাগবে। কারণ অক্সিজেন সিলিন্ডারে 95% অক্সিজেন থাকে আর 5% কার্বন ডাইঅক্সাইড থাকে। আর আমরা এয়ার থেকে যে অক্সিজেনটা নেই সেটা আপনার 20% অক্সিজেন থাকে, বাকি নাইট্রোজেন অন্য গ্যাস থাকে, কেমন, যার জন্য আপনি একটা ফ্রেশ অক্সিজেনে আরাম লাগে। যার জন্য প্রতিটা রুগী চায় যে কোভিডের রুগী যারা বিশেষ করে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, তারা চায় যে আমার যাতে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে, পরের অক্সিজেনটা যাতে ঘাটতি না হয়, এই জন্য সে অক্সিজেন নিতে চায়। আপনারা জানেন যে 90%-এর নিচে যদি পালস অক্সিমিটারের স্যাচুরেশন থাকে তখনই কিন্তু আমরা ইন্টুবেট করি, যে আর কি যেটাকে আইসিইউ বা ভেন্টিলেটর মেশিনে আমরা দিয়ে দিই। কিন্তু 94, 92, 95, 96 যদি অক্সিজেন লেভেল থাকে পালস অক্সিমিটারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভেন্টিলেশনে দেওয়ার দরকার হয় না, শুধু অক্সিজেন মাস্ক দিলেই যথেষ্ট। আর পাশাপাশি আমরা অনেক সময় যে বিভিন্ন যে আমরা যে ব্রঙ্কো ডায়ালেটর যে ড্রাগগুলা
যে আমরা যে করি, যে কি বলে এটাকে, এই যে অ্যাজমা রোগীদের যে আমরা দিই, যে আমরা যে ইনহেলার মাস্ক ইনহেলার যেটা দিয়ে দিই যে আমরা। দিই আপনাকে, ইনহেলার, হ্যাঁ, হ্যাঁ, ইনহেলার, হ্যাঁ। এটা আমরা দিতে পারি। এটাও কিন্তু রোগীর জন্য বেশি উপকার, যেহেতু বঙ্কোডাইলেটর হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে গণস্বাস্থ্য একটা উদ্ভাবিত একটা কিট তারা হস্তান্তর করতে চেয়েছিল যে পরীক্ষা করার জন্য, এবং সেটাকে আজকে আপনাদের পক্ষ থেকে মোটামুটি নাকচ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কেন? মানে কিটটা থাকলে কি আমাদের খুব বেশি খুব দ্রুত রোগী শনাক্ত করা সম্ভব হতো না? আসলে বিষয়টি তো প্রশাসনিক ব্যাপার, আমি সেটি ওইদিকে যাব না। আমি জানি না কেন না করছে, বা বলা হচ্ছে যে বিধি নিয়ম মেনে করা হয়নি। তবে আমার একটা পারসেপশন কি জানেন, এই জাফরুল্লাহ স্যার সম্বন্ধে আমার পারসেপশন হচ্ছে উনি কিন্তু 71-এ মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। পাশাপাশি যখন ড্রাগ পলিসি হলো, এই দেশের ওষুধ কোম্পানিগুলো কিন্তু নাম ঠিকানা কারোই ছিল না, নাম কস্তে তারা ওষুধ বানাইতো। এবং ওনার ওষুধ বিক্রির জন্য কিন্তু উনি সামনে উঠে এসেছেন। এবং আজকে আপনি একমি ল্যাবরেটরিজ দেখেন, আজকে স্কোয়ার দেখেন, আজকে এসিআই দেখেন, আজকে আমাদের দেশে ইনসেপ্টা দেখেন, যারা আজকে যুগান্তকারী পদক্ষেপ ঔষধ শিল্পে নিচ্ছে। এবং ঔষধ শুধু দেশের চাহিদাই মেটাচ্ছে না, এবং সারা পৃথিবীতে তারা রপ্তানি করতেছে। এই অবদানটি কিন্তু জাফরুল্লাহ সাহেবের। এটি কিন্তু নিঃসন্দেহে ওনাকে যদি এই কন্ট্রিবিউশনের জন্য ওনাকে মূল্যায়ন না করা হয়, তাহলে জাতি ঠিক কাজ করবে না। আমি বিশ্বাস করি ওনার যে বয়স, এবং উনি সপ্তাহে ওনার ডায়ালিসিস নিতে হয়, এবং ওনার, আমি মনে করি যে উনি জাতির স্বার্থেই হয়তো কাজটি করতেছেন, হয়তো আমরা বুঝতে পারতেছি না। আমার পার্সোনাল ভিউ হচ্ছে ওনাকে অনুমতি দেওয়া উচিত, যে দিলে লস কি, যদি টেস্ট হয়, যদি ন্যাশনের জন্য লাভ হয়, সেটি দেশ ভেবে দেখুক। উনি যদি নো প্রফিট নো লসে করে, এবং ন্যাশনে একটা বিগ কন্ট্রিবিউশন থাকবে, আমি মনে করি এটি পজিটিভ ওয়েতে আমাদের ভাবা উচিত। যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু উনি পজিটিভ ওয়েতে সব সময় দেখেন, এবং জাফরুল্লাহ স্যারকে কিন্তু পজিটিভ ওয়েতে উনি কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে কাজটি করার জন্য। হয়তো মন্ত্রণালয়ের কোনো যেই ভুল ত্রুটিগুলো আছে, আমার মনে হয় সেগুলো স্যার কারেকশন করে জমা দিলে আমার বিশ্বাস ঔষধ প্রশাসন অবশ্যই ওনাকে হয়তো এটি ক্লিয়ারেন্স দিয়ে দিবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর আবু ইউসুফ অনেক অনেক ফকির। ধন্যবাদ আপনাদের দর্শকদেরকে, আমি ধন্যবাদ। জি, আমরা কথা বলছিলাম ধন্যবাদ। অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডক্টর আবু ইউসুফ ফকিরের সঙ্গে। প্রিয় দর্শক, এই সঙ্গে আমাদের নিউজ গ্যালারিতে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। নিউজ গ্যালারিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। প্রিয় দর্শক, আমরা বিরতির আগে আমরা কথা বলছিলাম ডক্টর আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের, তার সঙ্গে কথা বলছেন। তার সাথে কথা বলে জানছিলাম সারা দেশে মানসম্মত মাস্ক এবং পিপিই সরবরাহ কেমন আছে সেটা জানছিলাম। আমরা এই মুহূর্তে আমরা একটু দেখে নিতে চাই মানে বাংলাদেশের বাইরে কি অবস্থা। আমরা worldometer.com-এর আমরা সারা দিনই আমরা বিভিন্ন তাদের দেখছিলাম। সেটা হচ্ছে যে পুরো পৃথিবীতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 30,27,192, এবং আজ এর মধ্যে যুক্ত হয়েছে 33,930 জন, এবং টোটাল মৃত্যুর সংখ্যা 20,09,132 জন। যাই হোক, আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি গোলাম সামদানি ডন সাহেবের সঙ্গে। তিনি প্রফেশনাল কর্পোরেট ট্রেনার অ্যান্ড চিফ ইন্সপিরেশনাল অফিসার, ডন ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি। ডন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডন ভাই, এই পুরো প্যান্ডেমিক যে সিচুয়েশনটা, এটা
মানে আমাদের জেনারেশন তো বটেই, আমাদের আগের জেনারেশনের জন্য একটা একটা অভাবিত ঘটনা, আমাদের জেনারেশন এই জি জিনিসটা ফেস করিনি, এবং এই সংকটে জি মানে পুরো পৃথিবীতেই একটা অচল অবস্থা নেমে এসেছে শিক্ষা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা এই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করছেন? বেসিক্যালি আপনি বলছেন কি আমরা বলতে কর্পোরেট ট্রেনাররা, হ্যাঁ, হ্যাঁ। ইন্সপায়াররা, মোটিভেটররা। জি, আমরা চেষ্টা করছি মানুষদেরকে একটু সাহায্য করতে, ইন দ্য সেন্স যে কিভাবে তারা নিজেদেরকে একটু প্রোডাক্টিভ রাখতে পারে, এবং এই ডাউন টাইমে খুব ইজিলি স্ট্রেসড হয়ে যাওয়ার কথা, এই ডাউন টাইমে অনেক ডোমেস্টিক ভায়োলেন্স বা এই ধরনের জিনিসপত্র বেড়ে যাওয়ার কথা, এবং মানুষের একটু ডিপ্রেশনে চলে যাওয়ার কথা। তো আমরা আসলে সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে গ্রেট লিডার্স বা গ্রেট লিডারশিপ অথবা অনেক ধরনের মানে নতুন ডিসকভারি হয় কিন্তু একটা গ্রেট ডিপ্রেশন পিরিয়ডে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন যে আমাদের টেকনোলজিক্যাল রেভলিউশন এসেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু পর, এবং আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ল্ড ওয়ার টু পর দেখা যাচ্ছে অনেক ওমেন ইন ওয়ার্ক ফোর্স এসেছে, বিকজ দে ওয়ার ফোর্স টু ওয়ার্ক। সো আমরা কিন্তু এই ধরনের একটা রেভলিউশন দেখতে পেরেছি। তার মানে কি, এভরি ডিজাস্টার ইজ অ্যান অপরচুনিটি ইন ডিসগাইজ। তো এটাই সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা আমাদের জীবনে যে খারাপ সময় বা খারাপ মুহূর্তগুলো আসে, ওই মুহূর্তগুলোই আমাদেরকে আসলে ইন্সপায়ার করে টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, টু কাম আপ উইথ প্রবলেম নিউ সলভিং আইডিয়া। অথবা গেম সলিউশন। তো এই জিনিসটাই কিন্তু নিউ আইডিয়াস, জি এই জিনিসটাই কিন্তু আমরা এখন করছি। দেখেন আপনি দেখেন আমাদের ডিজিটাল বাংলাদেশ, এখন ডিজিটাল বাংলাদেশে আমাদের এই লাস্ট 2 মাসে যেটা ঘটে গেল, আমি এটাকে বলবো যে একটা আমরা মানে লিপ ফ্রগ করেছি, তাই না? মানে চিন্তার বাইরে যে ওয়ার্ক ফ্রম হোম আমরা করতে পারছি, আমরা জুম এর মাধ্যমে বা গুগল হ্যাংআউটের মাধ্যমে পুরো অফিস চালাচ্ছি, আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাসায় এসেনশিয়ালস অর্ডার দিচ্ছি। হ্যাঁ, এবং এই যে টেকনোলজিক্যাল রেভলিউশন দ্যাট উই আর সিইং নাও, আই হ্যাভ নেভার সিন দিস বিফোর। আমার মনে হয় এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে কথা যে আমরা বলছি যে সবকিছু কানেক্টেড হবে উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড উইথ ডিজিটাল, এটাতে আমরা হয়তো এই মানে যেটা নেক্সট 5-10 বছরে যাওয়ার কথা, ওটা মনে হয় আমরা লাস্ট 2 মাসে চলে এসেছি। সো বেসিক্যালি প্যান্ডামিকের ব্যাড সাইড গুলা বা ডিপ্রেসিং সাইড গুলা তো সবাই জানে। আমরা এই প্যান্ডামিকের ভালো সাইড গুলা নিয়ে কথা বলার চেষ্টা করছি, এই প্যান্ডামিকের লার্নিং গুলা নিয়ে কথা বলার চেষ্টা করছি, এই প্যান্ডামিক যে আমাদেরকে আরো শক্তিশালী করে তুলবে ওগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি, এবং এটার মাধ্যমে আমরা সবাইকে মোটিভেট করার চেষ্টা করছি। আচ্ছা, ডন ভাই, আরেকটা জিনিস যেটা তরুণদের নিয়েই আমাদের সব চিন্তা, সব স্বপ্ন। তরুণরা এই সিচুয়েশনে অনেকটা রেস্টলেস, তারা এমনি থাকে, তাদের ওই স্টে হোম এই কথা তারা শুনতে চায় না। তারপরেও এই তরুণদের নিয়ে আমাদের সব প্রত্যাশা। তরুণরা আমাদের কিভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ করার কাজ করতে পারে? বেসিক্যালি আমাদের দেশে তো মানে উই হ্যাভ দিস মানে এইজ ডিভিডেন্ড, তাই না? যে আমাদের ইউথ একটা বিশাল 40% অফ দ্য পপুলেশন ইজ ইউথ। তার মানে আপনার প্রশ্নটা খুবই রেলেভেন্ট। তরুণদের বুঝতে হবে যে ওয়ার্ল্ড উইল চেঞ্জ আফটার দ্য করোনা, মানে পোস্ট করোনা পৃথিবী অন্যরকম হবে, পৃথিবীটা আরো ডিজিটাল হবে, পৃথিবীতে হিউম্যান ইন্টারাকশন আরো কমে আসবে, এবং আমাদের পেপারলেস মানি চলে আসবে, এবং ওয়ার্ক ফ্রম হোম যে 50% টাইম আপনি অফিসে যান এবং 50% টাইম আপনি বাসায় কাজ করেন, এটাই হবে দ্য নিউ নর্মাল। সো আমি তরুণদেরকে বলবো যে এই সময়টা বসে না থেকে অনলাইনে বিভিন্ন কোর্সেস আছে, যেমন উডুমি আছে, কোর্সেরা আছে, গুগল গ্যারাজ আছে, এবং আমাদের লোকাল 10 মিনিট স্কুল আছে। আমি ডন সামদানি ফ্যাসিলিটেশনে আমাদের প্রচুর কন্টেন্ট আছে ফর ফ্রি। তো এই ফ্রি কন্টেন্ট গুলার মাধ্যমে নিজেদেরকে ডেভেলপ করা, নিজেদেরকে প্রোডাক্টিভ রাখা, সিভিটাকে ঠিক করা, ইন্টারভিউ স্কিলে প্রিপারেশন গুলা নেওয়া, সো দ্যাট ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য কামিং ওয়ার্ল্ড আফটার পোস্ট কোভিড। বিকজ আমার মনে হয় যে জব মার্কেটে আমরা একটা বিশাল পপুলেশন দেখতে পারবো যারা লে অফ হবে, এবং একটা বিশাল পপুলেশন আমরা দেখতে পারবো যে তারা চাকরি হারাবে না, কিন্তু ফুল টাইম জব না থেকে তাদেরকে একটা বলা যায় যে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল মানে আউটসোর্স করে ফেলা হবে। সো তার মানে কি, ইউথের কিন্তু টেকনোলজি শিখতে হবে। আমি যদি এখন আমার টিমে কাউকে বলি যে তুমি দুপুর 3টার দিকে অমুক ক্লায়েন্টের সাথে একটা গুগল হ্যাংআউট মিটিং সেট করো, ও যেন হা করে আমার দিকে তাকিয়ে না থাকে, ও যেন বুঝতে পারে যে গুগল হ্যাংআউট মিটিং বা যে আমরা এখন স্কাইপে মিটিং করছি, এটা কিভাবে সেট করতে হয় এবং কি করতে হয়। সো টেকনোলজি ইউথকে শিখতে হবে, এবং ডিজিটাল আমাদের শিখতে হবে, ডিজিটাল মার্কেটিং আমাদের বুঝতে হবে। এবং আগে হয়তো আমরা কি বলে গুগল ওয়ার্ড বা গুগলের যে সফটওয়্যারগুলো আছে, এটা হয়তো
পারতাম বা পারতাম না, এখন অবশ্যই জানতে হবে, ইংলিশটাকে ইমপ্রুভ করতে হবে, না হলে টেকনোলজিটা আমরা ইউজ করতে পারবো না। এবং ওভারঅল নিজেদেরকে আরো বেশি স্কিল বেসড এমপ্লয়ি বানাতে হবে। অর্থাৎ এই পোস্ট কোভিড আমরা দেখতে পাবো যে গুড টু হ্যাভ এমপ্লয়িরা থাকবে না। Only the best employees, the fittest will survive, the most skilled will survive. এবং রিক্রুটমেন্টও হবে অনেকটা স্কিল বেসড রিক্রুটমেন্ট, যে তোমার এই পার্টিকুলার কাজ করার জন্য কি স্কিলটা আছে কি নাই, তোমার ইউনিভার্সিটি ডিগ্রি আমরা দেখতে চাই না, তুমি কাজটা পারো কি পারো না এটা প্রমাণটা দেখাও, স্কিলটা দেখলেই চাকরিটা পাবে, না হলে চাকরি পেতে একটু বেগ পেতে হবে ভাইয়া। মানে ডন একটু ভাই ডিপ্রেসিং আরেকটা জিনিস ডন ভাই আরেকটা জিনিস আমি আলাপ করতে চাচ্ছিলাম যে এই সময়ে করোনা মোকাবেলায় ডাক্তার নার্স এরা তো আছেনই, তো এর বাইরে যে একটা বিপুল একটা জনশক্তি কাজ করছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারপরে টেকনিশিয়ান, তারা খুব রাত দিন 24 ঘন্টা তাদের পরিশ্রম করছে এবং তাদের পরিশ্রমটা কিন্তু আনসিন, দেখা যাচ্ছে না। তাদের মোটিভেশন বাড়ানোর জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, আমি মোটিভেশনের আগে প্রথমত ভাইয়া বলতে চাই যে আমাদের সকল স্বাস্থ্যসেবা কর্মী, সকল আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যত রিটেলাররা আছে যাদের মাধ্যমে আমরা খাবার দাবার কিনছি, এবং যত ডেলিভারি লোকজন আছে, এবং আমাদের ফার্মাসিস্ট ভাই বোনেরা, ওদের সবার জন্য আমি তালি দিতে চাই। হ্যাঁ, মানে আমার মনে হয় যে এই 2020 সালে এসে বুঝতে পারলাম যে ব্যাটম্যান, সুপারম্যান এবং আমাদের হলিউড এবং বলিউডের তারকারা আসলে হিরো না। হ্যাঁ, হিরো হচ্ছে এই ফ্রন্ট লাইনে যারা কাজ করছে, এবং আপনার মতন জার্নালিস্টরা, হ্যাঁ, যারা রিস্ক নিয়ে যে অফিসে গিয়ে এখনো এই ধরনের নাইস ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছে, আপনাদের জন্য, সবার জন্য আসলে আমি অনেক তালি, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ জানাচ্ছি যে থ্যাংক ইউ, যে আজকে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন বলেই আমরা বাসায় সেফ আছি। তো এটাই আসলে মোটিভেশন, যে আপনারা, ইউ গাইজ আর দ্য রিয়েল হিরোজ, এবং ইউ গাইজ আর দ্য গেম চেঞ্জার্স, ইউ গাইজ আর দ্য শো স্টপার্স। এবং আজকে আপনারা আছেন বলেই আমরা এত শান্তিতে কোয়ারেন্টাইন পালন করতে পারছি, খাবার দাবার সাপ্লাই পাচ্ছি, এবং নিউজ দেখতে পাচ্ছি এটিএন নিউজে আমাদের রেগুলার করোনা আপডেট। সো এটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা এই মুহূর্তে, আপনারা যে কাজটা করছেন, দিস ইজ সামথিং দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। বাকি সব হচ্ছে অর্থহীন। হোয়াট ইউ আর ডুইং ইজ, মানে আমি আসলে এটা মানে বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, এবং এই কারণে আমি বলছি যে আমি যে কয়টা গ্রুপের নাম নিলাম, ইনক্লুডিং দ্য জার্নালিস্ট লাইক ইউ, আপনারা সবাই একটু বোঝেন যে আপনারা এই মুহূর্তে এই দেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্সন, আপনারা এই দেশের সম্পদ, এবং আপনারা আছেন বলেই এই দেশে 17 কোটি মানুষ ভালো আছে, শান্তিতে বাসায় আছে, ভালো আছে। এবং আমরা করোনার এই ফ্ল্যাটেনিং দ্য কার্ভ যেটাকে বলছি, যে আমরা কার্ভটাকে ফ্ল্যাট করতে পারছি এবং সক্ষম হচ্ছে কিন্তু আপনাদের জন্যই। সো থ্যাংক ইউ বলা ছাড়া আমার মনে হয় না আমার আপনাদের মোটিভেশন দেওয়ার কিছু আছে। উল্টা আপনাদেরকে দেখে আমি মোটিভেটেড হই, টু বি অনেস্ট। অনেক ধন্যবাদ ডন ভাই, আপনি এই চমৎকার কথা বলার জন্য। এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি ইউরোপের দেশ স্পেনে। আপনারা জানেন দর্শক যে যুক্তরাষ্ট্রের পর যেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচাইতে বেশি, সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,29,422 জন, এবং এর মধ্যে মারা গেছেন 23,521 জন। আমরা কথা বলবো স্পেন প্রবাসী একজন স্বাস্থ্যকর্মী মঞ্জু স্বপন আপার সঙ্গে। মঞ্জু স্বপন আপা, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আপা, আপনি আছেন কাপ ড্রাসেনাস বা ড্রাসেনাস হাসপাতাল বার্সেলোনা, সেখানে আপনি আছেন। আমরা তো পুরো ইউরোপ জুড়েই দেখছি যে এতদিন ধ্বংসযজ্ঞ চালানোর পর করোনা একটু ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, গ্রাফটা একটু নিচের দিকে নামছে। এটা একটা স্বস্তির খবর। এবং আমরা যতটা জানি যে গতকাল স্পেনে বাচ্চাদের 1 ঘন্টার জন্য একটু রিল্যাক্স করা হয়েছে লকডাউনটা। আপনার এই অবস্থাটা কেমন লাগছে এখন আপনাদের? প্রথম বলেছিল 1 ঘন্টার জন্য, আসলে তারপর দেখা যাচ্ছে সারাদিনের জন্য কিছু কিছু সময় দিয়েছে। অবশ্য অনেকে খুশি হয়েছে, কিন্তু অনেকে একটু ভয় পাচ্ছে, ভয় বের হতে চায় না, কিন্তু অনেকে বের হয়েছে। এটা অবশ্যই একটা স্বস্তির ব্যাপার, কারণ গত কয়েক সপ্তাহের তুলনায় গতকালকে সবচেয়ে কম ছিল স্পেনের মৃত্যুর সংখ্যা। 288 জন ছিল। 288 জন ছিল। সেই তুলনায় আজ তো একটু বাড়লো, 331 জন। আজকে একটু বেড়ে গেছে। হ্যাঁ, আজকে 331 জন হয়ে গেছে। আজকে এই গত 24 ঘন্টা একটু বেড়ে গেছে, কিন্তু এইরকম আপ ডাউন হচ্ছে। কিন্তু তারপরেও আশার আলো অবশ্যই দেখা গেছে যে গত কয়েক সপ্তাহের তুলনায় এখন অনেকটা কমে আসছে, এবং সুস্থতার সংখ্যা অনেক বেড়ে গেছে। সুস্থতার সংখ্যা হচ্ছে 1,875 জন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই আশার বাণী। অবশ্যই আশার বাণী। প্রবাসী বাংলাদেশিদের কি অবস্থা? স্পেন প্রবাসী যারা এই রোগে আক্রান্ত হয়েছিলেন তাদের কি অবস্থা?
আমাদের এখানে স্পেনের কথা বলবো, এই পর্যন্ত ৮০-৮৫ জন হয়ে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় মৃত্যুবরণ করেছে ৩ জন, মাদ্রিদে ২ জন, এবং আমাদের কাতালুনিয়া, মানে আমি বার্সেলোনার যে বার্সেলোনাতে। 4টা স্টেটকে নিয়ে কাতালুনিয়া হয়, সেই কাতালুনিয়া আমাদের বার্সেলোনার পাশে একটা শহর আছে সান্তা ক্লজ, সেখানে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই পর্যন্ত এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ৩ জনই মারা গেছেন। কিন্তু আক্রান্তের সংখ্যা যারা আছে তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে ঘরের ট্রিটমেন্টে, অনেকে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগের মাধ্যমে ঘরের ট্রিটমেন্টে সুস্থ হয়ে গেছেন, আইসোলেশন নিয়ে বিভিন্ন ডক্টরের রেকমেন্ডেশন অনুযায়ী। আর যারা হসপিটালে ছিলেন তাদের মধ্যেও অনেক সুস্থ হয়ে বাসায় ফিরে আসছেন, এবং আক্রান্তের সংখ্যা এখন বাঙালিদের কমিউনিটির মধ্যে অনেক কম, কারণ সরকারের নিয়ম ওরা ভালোই মেনে চলছে। তারপর আপনি তো খুব কাছে থেকে করোনা রোগীদের দেখছেন, তাদের চিকিৎসা দিচ্ছেন। এই আপনার এই অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে বাংলাদেশে যারা আমরা আছি, তারা যারা এখনো আক্রান্ত হয়নি, তারা কিভাবে এই রোগ থেকে বাঁচতে পারে, এবং যারা আক্রান্ত হয়েছেন তারা কিভাবে নিজে বাসায় থেকে বা কিভাবে তারা এর থেকে পরিত্রাণ পেতে পারেন? যারা আক্রান্ত হন নাই তারা তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, সামাজিক দূরত্ব তো অবশ্যই, এবং সরকারের সাথে অবশ্যই, সরকার কিন্তু কোনো কিছু একা কিছু করতে পারবেন না, অবশ্যই আমাদের সবাইকে মেনে চলতে হবে, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আছে সেটা তো মানতেই হবে। এবং ন্যাচারাল কিছু জিনিস যদি কেউ আক্রান্ত হয়ে যায়, যেটা নাকি যারা আক্রান্ত হন তাদের বেলায় তো এইটাই, এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি কেউ আক্রান্ত হয়ে যায়, ঘরে বসে এদেরকে অবশ্যই প্রথমে উচিত ডাক্তারের সাথে যোগাযোগ করা। বাংলাদেশে হয়তো বা ডাক্তারের সাথে ফোন করলে, এইসব দেশে যেটা হয় ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তার কন্টিনিউ এদের সাথে ফোনে যোগাযোগ করতে থাকে, কি কি করতে হবে বলে দেয়। তো কি কি করতে হবে বলতে হয়তো শুধু প্যারাসিটামল, প্যারাসিটামল হচ্ছে জ্বর কাশির, যেটা নর্মাল কাশির তো বলতে কোনো ওষুধ নাই, কিন্তু জ্বরের যে ওষুধটা সেটি জ্বর ব্যথার, সেই ওষুধটা দেয়। আর কন্টিনিউ গরম পানি, গরম চায়ের সাথে আদা, এইসব জিনিসই খেতে বলে কন্টিনিউ। এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন যদি সম্ভব হয় নিজে এক রুমে থাকতে হবে। সে যদি টয়লেট একটা থাকে, সেই টয়লেট একটা ইউজ করলে সেটা যেটা নাকি ব্লিচিং দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে, ও অন্য কেউ যেন এফেক্ট না হয়। অনেক সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে সেক্ষেত্রে, এবং বারবার জ্বর মেপে দেখতে হবে। যদি বেশি কন্ডিশন বেশি খারাপ হয়ে যায় তাতে যোগাযোগ করে হসপিটাল, তাকে যদি দেখে তাকে নিতে হবে, অক্সিজেন নিতে হবে, যেটা ভেন্টিলেশনের প্রয়োজন হলে তো সেটা তো বাসায় বসে সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব বাসায় বসে যে ন্যাচারাল জিনিসগুলো বেশি খেতে হবে অবশ্যই। যদিও এখানে হসপিটাল থেকে যেগুলো বলে না, এটা অনেক বিভিন্ন প্রাথমিক পর্যায়ে যেটা শুরু থেকে বলেছিল, গরম পানি, আদা, কালি জিরাটা খুব কাজ করে। ঘরে বসে সব জিনিসগুলো করলে আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা আপা, আমরা ইউরোপে যে ট্রেনটা দেখেছি সেখানে 60 ঊর্ধ্ব মানে 60-র উপরে রোগীরা বেশি আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল, তাদের আক্রান্তের মৃত্যুর হারটা বেশি। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে 20 থেকে 40-50 এর মধ্যে রোগীরা মোটামুটি বেশ বড় সংখ্যায় আক্রান্ত যে রোগী, তার মধ্যে এরাই আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এটার কি কারণ আপনারা মনে করছেন? এটা হচ্ছে এসব দেশে যেহেতু বৃদ্ধাশ্রম প্রচুর আছে এবং বৃদ্ধের সংখ্যাও অনেক, ঠিক আছে না, এবং বয়স্ক জনিত সমস্যা ছাড়াও তাদের তো বিভিন্ন রোগ বালাই থাকে, যার জন্য এইসব দেশে বেশি অ্যাটাক করতেছে, এবং মৃত্যুর সংখ্যাও বৃদ্ধাশ্রমে বেশি এবং বয়স্করাই বেশি। আমার মনে হয় বাংলাদেশে তো মনে হয় বয়সের তুলনায় অনেক দ্রুত অন্যান্য ডায়াবেটিস হোক, অন্যান্য বিভিন্ন রোগ বালাইতে অ্যাটাক করে থাকে, বিভিন্ন সমস্যাগুলো থাকে, যেটা নাকি এইসব দেশগুলোতে একটু দেরি করে হয় আমার মনে হয়। হতে পারে এটা। আর সাবধানতা অবলম্বন তো আছেই, বাংলাদেশে যেটা শুনতে চায় না কথা, বাংলাদেশে সেটাই, মানে তরুণরা আমাদের এখানে বুঝতে চায় না। আমাদের এখানে অভিজ্ঞতা হচ্ছে যে তরুণরা আসলে তাদের ঘরে আটকে রাখা যাচ্ছে না, তারা বেরিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, এবং সেটা করতে গিয়ে হয়তো আক্রান্ত হচ্ছে। মানে বিশ্বাস করতে চাচ্ছে না এখনো যে এই লোকটা কতটুকু ডেঞ্জার ভাবে অ্যাটাক করতে পারে, কতটুকু ভয়াবহ, এটা এখনো বুঝতে পারছে না। এইসব দেশও সেটি ভুল করেছিল, যার জন্য সেটা মাসুলও দিতে হয়েছে। ইটালিতে যখন অ্যাটাক করেছিল, স্পেন যদি আরো আগে সাবধানতা অবলম্বন করতো তাহলে হয়তো আরো আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা আরো কম হয়ে যেত। তারপরও ইতালির তুলনায় স্পেনে মর্টালিটিটা একটু কম আছে, তাও সেদিক দিয়ে একটু রক্ষা। যাই হোক, মঞ্জু স্বপন আপা, আমি জানি স্পেনে এখন ইফতারের সময় হয়ে গেছে, আপনাকে আর বেশিক্ষণ একটু পরে হবে, আমি কাজে বের হবো, বাসায় যাবো, রেডি হয়ে ইফতার করতে। অনেক ধন্যবাদ, আপনি এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, টিএনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইতালির
কাপ দ্রাসানাস হাসপাতাল, সেই বার্সেলোনা সেই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী মঞ্জু স্বপন, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আমরা জানছিলাম যে সেখানে রোগীর সংখ্যাটা একটু কমেছে, গতকালের তুলনায় যদিও কিছুটা বেড়েছে, তারপরেও টোটাল ট্রেন্ড যেটাকে বলে, গ্রাফ যেটা, সেটা নিচের দিকেই আছে এবং সবার মতো প্রত্যাশা করছে যে হয়তো আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে সেখান থেকে এটা অনেকটাই বিদায় নেবে এবং আমরা তাদের জন্য শুভকামনা করছি এবং এরই মাধ্যমে, শুভকামনার মাধ্যমে আমরা আজকের নিউজ গ্যালারি থেকে বিদায় নিচ্ছি।